সংযম হবে এদের অলংকার, আর সেবা ধর্ম হবে জীবনব্রত। আজকে যে তোমরা সারদা মঠ দেখো, তার প্রথম শুরু এখানকার ছাত্রীদের দিয়েই। এখানকার একজন ছাত্রী পরে সারদা মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই ছোট মেয়েটির নাম হয়েছিল প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি। সেদিনের কথা বলতে গিয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠত। বলতেন, একদিন স্বামীজি আমাদের ক্লাসে এসেছিলেন, কি কথা বলেছিলেন মনে নেই, শুধু মনে আছে তার বড় বড় চোখ দুটোর কথা। এতক্ষণ যেসব ঘটনার কথা শুনলেন, সেসব কিন্তু হয়েছিল মাত্র 7 মাসের মধ্যে। কেন? তারপর স্কুলের কি হলো? তারপর কি সিস্টার অন্য কোথাও চলে গেলেন? আসলে গরমটা এত বেড়ে গেল, আর সেই সঙ্গে টাকা পয়সার এত টানাটানি হলো যে স্বামীজি সিস্টারকে কিছুদিনের জন্য স্কুল বন্ধ রাখতে বলেছিলেন। স্বামীজির এই নির্দেশ মন থেকে মেনে নিতে পারেননি সিস্টার। সবেমাত্র যে কাজে সামান্য আশার আলো দেখতে পেয়েছেন সিস্টার, সে কাজ বন্ধ করে যদি বিদেশি অর্থ সংগ্রহের কাজে যেতে হয়, তাহলে তো কাজটাই মাটি হয়ে যাবে। কিন্তু কিছু করার রইল না। খুব মন খারাপ করে সিস্টার চিঠি লিখলেন জোসেফিন ম্যাকলাউডকে। And only this last week, I have been asking myself what miracle I could be expecting to let it drift in this way. So it may be that this is the answer, and that I am to try my fate in England. স্বামীজির মতো স্বামীজির গুরু ভাইরাও তাকে কিছুদিনের জন্য স্কুল বন্ধ রেখে বিদেশে যাওয়ার জন্য অনেক বোঝালো। তারা সবাই এসেছিলেন এখানে, এই রোয়াকে তাদের সবার একসঙ্গে বসে ছবি আছে। এরপর জুন মাসের প্রথম সপ্তাহে একটু দূরে 10/2 বোসপাড়া লেনের বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন আমার কি কষ্ট। সিস্টার ওপরে তার ঘর থেকে বেরিয়ে তার প্রিয় দেবদূতের সিঁড়ির দিকে একবার তাকালেন, তারপর জিনিসপত্র নিয়ে নিচে নামতে লাগলেন। মনে হচ্ছিল আমার সিঁড়িগুলো দিয়ে তার নামা যেন কোনো দিন শেষ না হয়। সিস্টার চলে যাবার কিছুদিন পরে স্বয়ং শ্রী শ্রী মা এসে 3 মাস আমার কাছে থেকে গিয়েছিলেন। সিস্টার আর ফিরে আসেননি? না না, ফিরে এসেছিলেন সে প্রায় 2 বছরেরও বেশি পরে। এ বাড়িতে সিস্টার আর আসেননি? এসেছিলেন, তবে আরো 2.5 বছর পর। এবারে এসে তিনি প্রথমে আমার দক্ষিণ দিকের 17 নম্বর বাড়িটা ভাড়া নিলেন। আমি উৎসুক হয়ে থাকতাম কখন তিনি আমার সামনের গলি দিয়ে যাবেন আর তাকে দেখতে পাবো। আমার ভাগ্য ভালো, অদিনের মধ্যেই ছাত্রীদের সংখ্যা খুব বেড়ে গেল। তাই সিস্টার আমাকে আবার ভাড়া নিয়েছিলেন। কিছুদিন বাদে আমার পাশের ফাঁকা মাঠটিও সিস্টার ভাড়া নিলেন, মাসিক 12 টাকায়। তোমার পাশে আবার ফাঁকা মাঠ কোথায়? এই যে কোণের বাড়িটা দেখছো, সেখানে তখন মাঠ ছিল। মাঠে একটা কাঁঠাল গাছ ছিল বলে লোকে বলতো কাঁঠাল বাগান। আর মজার কথা কি জানো, চিঠিতে সিস্টার আমার আর এই কাঁঠাল বাগানের একটা নকশা এঁকেছিলেন। কাঁঠাল বাগানে কি হতো? সিস্টারের খুব ইচ্ছে ছিল মেয়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করবে, শরীর ভালো থাকবে। এখানে মেয়েরা ছুটোছুটি করে ব্যাডমিন্টন খেলতো, আর সিস্টার আনন্দ করে দেখতেন। ভালো করে খেলে দিলে কেন? ভালো করে খেল। আমাকে তুই ছেলে দিস না। এখানটা খেলবি না কিন্তু হ্যাঁ এই তো ভালো হচ্ছে। খেল ভালো করে দিতে পারে না। খেলতে পারিস না? হ্যাঁ খেলতে পারিস না? ওদিকে না, এদিকে দে। ওদিকে না। হ্যাঁ দারুণ হচ্ছে। হ্যাঁ ঠিক করে আমাকে দে। একদম না, ওদিকে না, ওদিকে না, আমাকে দে। সিস্টার মেয়েদের নিয়ে খুব ভাবতেন না? সিস্টার আমার জন্যও কি কিছু কম ভাবনা চিন্তা করতেন? খুব খাটাখাটনি করে সিস্টারের একবার ব্রেন ফিভার হলো। সেই জন্য বসু পরিবার তাকে কিছুদিনের জন্য দমদমে নিজেদের বাগান বাড়িতে রেখেছিলেন। সে সময় সিস্টার কারোর মুখে শুনতে পেলেন যে আমার দোতলার জেনানা ছাদের দেওয়ালে ঝি ঘুঁটে দিয়েছে।
ব্যাস অগ্নি শর্মা হয়ে তক্ষুনি গণেন বাবুকে চিঠি লিখে দিলেন, যাতে আর কখনো এমন না হয়। নেভার নেভার নেভার। আর আমার দেওয়ালটা ঘষে ঘষে পরিষ্কার করালেন। বাবা, সে কি ঘষাঘষি! ঘুঁটের দাগ আর একটুও থাকলো না। তাহলে তিনি এখানে না থাকলেও তোমার জন্য সিস্টার খুব চিন্তা করতেন বলো? আচ্ছা, তোমার এখানে যে ক্লাস হওয়ার কথা বলছিলে সেটা তো শেষ অবধি শোনা হলো না। দ্বিতীয়বার যখন আমাকে ভাড়া নেওয়া হলো, তখনও শ্রী শ্রীমা আবার এখানে এসে পুজো করলেন। স্কুল শুরু হলো। আমার আনন্দ সেদিন দেখে কে। তবে স্কুল শুরু হলেও সিস্টার আর এখন এখানে থাকতেন না। ক্লাস নিয়ে চলে যেতেন 17 নম্বরে। এবারে তাকে কাজকর্মে সাহায্য করতে আমেরিকা থেকে এসেছিলেন সিস্টার ক্রিস্টিন, স্বামীজির আরেকজন শিষ্যা। দোতলার প্রথম যে ঘরটি সিস্টারের শোবার ঘর ছিল, এখন থেকে ক্রিস্টিন সে ঘরেই শুতেন। এপাড়ার মেয়েদের, বউদের আমার দোতলার দুটো বড় ঘরে বসে ক্রিস্টিন সেলাই শেখাতেন। আমার ফাঁকা ঘরগুলো আবার মেয়েদের হাসি গল্পে গমগম করে উঠল। ক্রিস্টিন, দেখো আজকে ডাকে তোমার এই চিঠি এসেছে। দেখো দেখো মার্গারেট, আমার মেয়েরা কি সুন্দর করে ইংরেজিতে চিঠি লিখেছে। দেখো, পড়ে দেখো। বাহ, সুভাষিনী লিখেছে, I am sorry to say my father unhealthy now. লিখেছো? কি সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছে। এই তো মাত্র 1.5 মাস আগে আমি ওদেরকে এবিসিডি শিখিয়েছি। তা না হয় গ্রামার একটু আধটু ভুল থাকলেই বাকি। ঠিকই তো। বাহ ক্রিস্টি, তোমার মেয়েরা তো ভারী সুন্দর সেলাইয়ের কাজ শিখেছে। হ্যাঁ, কিন্তু এই কি টাকের সুতোগুলো এখানে এভাবে ফেলে রেখেছো কেন? তুলে রাখো, এগুলো পরে কাজে লাগবে। মার্গারেট, এগুলো কান্ত ওর স্বামীর জন্য একটা ফতুয়া তৈরি করেছে। বাহ, সেলাই তো খুব সুন্দর হয়েছে, খুব নিখুঁত সেলাই হয়েছে, খুব ভালো। সিস্টার, জানেন তো আগে যখন আমি এখানে আসতে চাইতাম বাড়িতে সবাই বিরক্ত হতো, কিন্তু যেদিন ফতুয়া তৈরি করে নিয়ে গেলাম সেদিন সবাই খুশি। বাবা বললে এত সুন্দর কাপড় সিস্টাররা পেলেন কোথায়? কান্ত, এখন আর কেউ তোমায় এখানে আসতে বাধা দেয় না তো? না সিস্টার, এখন সবাই খুশি। জানো ক্রিস্টি, আমি একটা খুব সুন্দর লাল রঙের কাপড় পেয়েছি। আমার খুব ইচ্ছা তোমার এইসব মেয়েরা সেই লাল কাপড়ের ওপর সোনালি সুতো দিয়ে ভারতের পতাকা আঁকবে। পতাকার মাঝখানে থাকবে বজ্র চিহ্ন, আর তার দুধারে লেখা থাকবে বন্দে মাতরম। বাহ, কি চমৎকার পরিকল্পনা। আমি মেয়েদেরকে নিয়ে খুব সুন্দর করে কাজ করিয়ে দেবো। কি পারবে না তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বজ্র কেন সিস্টার? সে কি, তোমরা মহাভারতের দধিচি মুনির গল্প শোনোনি? তার অস্থি দিয়ে তৈরি বজ্রে দেবতারা অসুরদের সংহার করেছিলেন। আর বজ্রের এই শক্তির কারণ কি তোমরা তা জানো? দধিচি মুনির আত্মত্যাগ। তাই সেই বজ্র চিহ্নই এই পতাকার মাঝখানে থাকবে। সিস্টার, বন্দে মাতরমটা আমরা কিভাবে লিখবো? বজ্র চিহ্নের একদিকে থাকবে বন্দে, আরেক দিকে থাকবে মাতরম। বন্দে মাতরম। হ্যাঁ, এটাই ঠিক ঠিক ভারতের পতাকা। আমার খুব ইচ্ছা তোমার এইসব মেয়েরা যখন প্রার্থনা করবে
তখন বন্দে মাতরম গাইবে। কিন্তু ও গান গাওয়া তো নিষিদ্ধ, পুলিশ যদি জানতে পারে। কেন? এত ভয় কি আছে? ভারতীয় মেয়েরা তাদের মায়ের বন্দনা করবে, এটাই তো স্বাভাবিক। তোমাদের সবাইকে আরো অনেক সাহসী হয়ে উঠতে হবে। বহুবলধারিণী নমামি তারিণী রিপুদলবারিণী মাতরম। বহুবলধারিণী নমামি তারিণী রিপুদলবারিণী মাতরম বন্দে। সিস্টারের জ্বলন্ত ভারত প্রেমে সেদিন অসম্ভব সম্ভব হয়েছিল। সকালে মেয়েদের প্রার্থনার সময় বন্দে মাতরমের সুরে আমার শিহরণ জাগত। মনে হতো দেশ স্বাধীন হতে আর দেরি নেই। কত বিপ্লবী সে সময় এখানে আনাগোনা করতেন। আসতেন অরবিন্দ, বিপিন পাল, গোপালকৃষ্ণ গোখলে, আরো কতজন। সিস্টার তখন 17 নম্বরে থাকলেও এখানে স্কুল হওয়ার সুবাদে ওরা আমাকে দেখে যেতেন। আর কারা কারা আসতেন এখানে? সে সময়কার নামকরা শিল্পী অবন ঠাকুর আসতেন তার ছাত্র নন্দলাল বোস, অশীল হালদারকে নিয়ে। আসতেন ঐতিহাসিক যদুনাথ সরকার, সাহিত্যিক দীনেশ সেন, এরকম সব দিকপাল মানুষেরা। শুনতে শুনতে মনে হচ্ছে আমরাও যেন সেই যুগে ফিরে গেছি। চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে এরা হেঁটে চলে বেড়াচ্ছেন, কথা বলছেন। তোমার এই উঠোনে থামে রোয়াকে ইতিহাস যেন জীবন্ত হয়ে কথা বলছে। তুমি না থাকলে একটা গোটা যুগ, একটা গৌরবময় যুগের নিদর্শন কোথায় হারিয়ে যেত। আমিও তাই ভাবতুম, আমি চলে গেলে কি এরম একটা যুগের সাক্ষী কেউ থাকবে না? তখন বুঝতে পারিনি যাদের স্পর্শ আমি পেয়েছি তারা তো মর্তের মানুষ নন। আমার অজ্ঞাতেই তাদের আশীর্বাদে আমি অমৃতত্বের স্বাদ পেয়েছি। তারা যখন একে একে আমাকে ছেড়ে চলে গেলেন তখন আমার দিন কাটতো নিতান্ত অযত্নে, অবহেলায়। তারপর একটা সময় এলো, দেখলুম আবার সবাই মিলে আমাকে নতুন করে সাজাবার তোড়জোড় করছে। সিস্টারের 150তম জন্মদিনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে তুলে দিলেন রামকৃষ্ণ সারদা মিশনের হাতে। তারাই এখন কেন্দ্রীয় সরকারের সাহায্যে সেই পুরনো দিনের চুন সুরকি দিয়ে আমাকে সেই আগের মতো করে সাজিয়ে তুলছে। আমি আবার নবযৌবন ফিরে পাচ্ছি। তোমাকে এভাবে না দেখলে আমাদের ধারণাই হতো না সেকালের বাড়ি ঘরদোর কেমন ছিল। এখন আমাকে দেখতে দেশ বিদেশের কত মানুষ আসেন। এই তো কিছুদিন আগেই ঘুরে গেলেন সেলেন্ডা মার্গারেট জিয়ারডিন, সিস্টারের ভাইয়ের নাতনি আর তার ছেলে। সিস্টারের স্পর্শ করাই থামগুলো তিনি কত মমতা ভরে ছুঁয়ে দেখছিলেন। And this is a picture of the family. Her mother, Mary Isabella, and that's her brother Richmond, who was my grandfather. And this is and this is Nivedita, Margaret Noble. This is her sister May. আমার কেন যেন এখন বারবার মনে হয় আমি যেন সেকাল আর আগামীকালের যোগসূত্র। প্রজন্মের পর প্রজন্ম আসবে আর আমি তাদের বলবো আমার অভিজ্ঞতার কথা। আমি ছিলাম, আছি,
থাকবো কালের আকাশে ধ্রুবতারা হয়ে।